নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুদের। আজ শুনবেন নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরীটির রহস্য রোমাঞ্চকর গল্প হাড়ের পাশা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শেষ পর্বের আগে ছোট্ট করে একটা রিক্যাপ হয়ে যাক। কিরীটি এসেছে ন্যায়রত্ন লেনের মেসবাড়িতে। গত 3 মাসে তিনটি খুন হয়ে গেছে এই এলাকায়। কিরীটি ভার নিয়েছে সেই রহস্য উন্মোচন করার। প্রতিটি লাশের গলায় শুধু একটি কালো দাগ ছাড়া কোনো চিহ্ন নেই। মেসবাড়ির মালিক ভিষকরত্ন একজন কবিরাজ এবং তার মেয়েকে ভালোবাসে মেসেরই এক বাসিন্দা রজতবাবু। কিরীটি দেখে রাতে কালো গাড়িতে করে অচেনা এক ব্যক্তি আসে কবিরাজ মশাইয়ের বাড়িতে। কিরীটি ঠিক করে সকালে বাগনান স্কুলের শিক্ষিতা বিনোদা দেবীর সাথে দেখা করতে যাবে। আজকের গল্পটি আমরা নিয়েছি নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরীটি অমনিবাস প্রথম খণ্ড থেকে। গল্প পাঠে এবং অন্যান্য কিছু চরিত্রে আছি আমি সায়ক। কিরীটির ভূমিকায় আছে আপনাদের সকলের প্রিয় সায়ন। এই গল্পে প্রথমবারের জন্য অভিনয় করেছেন মনোজিৎ দে এবং তমাল ভঞ্জ। তাহলে শুরু হচ্ছে কিরীটির রহস্য কাহিনী হাড়ের পাশা। সত্যি সত্যি পরের দিন সকালে উঠে কিরীটি সোজা হাওড়া স্টেশনে গিয়ে গোমো প্যাসেঞ্জারে উঠে বসলো বাগনানের একটা টিকিট কেটে। বেলা 9:30 নাগাদ কিরীটি বাগনান স্টেশনে এসে নামল। গার্লস স্কুলটার নাম বিদ্যার্থী মণ্ডল এবং স্কুলটা স্টেশন থেকে মাইলখানেক দূরে ছোট্ট শহরের মধ্যেই। ভাঙাচোরা কাঁচা মিউনিসিপ্যালিটির সড়কটা বোধহয় শহরে প্রবেশের একমাত্র রাস্তা। লোকজনকে জিজ্ঞেস করতে করতে বেলা 11টা নাগাদ কিরীটি স্কুলে গিয়ে পৌঁছল। ছোট একতলা একটা বাড়ি, শতখানেক ছাত্রী হবে। স্কুল তখন বসেছে। অফিস ঘরে গিয়ে ঢুকলো কিরীটি। চোখে পুরু কাঁচের চশমা সুতো দিয়ে মাথার সঙ্গে পেঁচিয়ে বাঁধা টেকো এক বৃদ্ধ ভদ্রলোক একটা ভাঙা চেয়ারের ওপর বসে টেবিলের ওপর ঝুঁকে একটা মোটা বাঁধানো খাতায় কি যেন এক মনে লিখছিলেন। সামনে আরো খান 2 ভাঙা চেয়ার ও একটা নড়মড়ে ভাঙা বেঞ্চ। ও মশাই, শুনছেন? কিরীটি এগিয়ে গিয়ে ডাকে। ভদ্রলোক মুখ তুলে তাকালেন লেন্সের ওধার থেকে। ভদ্রলোক একটু বেশ কানে খাটো। কিরীটির গলার শব্দটা কেবল বোধ হয় গোচরীভূত হয়েছিল। বললেন, বগলাবাবু চলে গেছেন। বগলাবাবু? বগলাবাবু আবার কে? কি বলছেন? কাকে বলছি, শুনছেন? ব্যাপারটা বুঝতে পেরে কিরীটি এবার কানের কাছে এসে একটু গলা উঁচিয়েই বলে। ভদ্রলোকও বোধহয় এবার শুনতে পান। কি বলছেন? বিনোদা দেবী বলে কোনো শিক্ষয়িত্রী আপনাদের স্কুলে আছেন? আছেন। কি প্রয়োজন? প্রয়োজন আমার তারই সঙ্গে। তাহলে বুঝতে হবে। এখন দিদি ক্লাসে আছেন, টিফিনে দেখা করবেন। টিফিন কখন হবে? ঠিক একটায়। অগত্যা কি আর করা যায়, কিরীটিকে বসতেই হলো। একটা চেয়ার টেনে কিরীটি তার ওপর বসে আসবার সময় স্টেশন থেকে কেনা ওই দিনকার সংবাদপত্রটা খুলে চোখ বোলাতে থাকে। সবে বেলা 11টা। এখনও টিফিন হতে 2 ঘন্টা দেরি। খবরের কাগজটা খুলে বসলেও তার মধ্যে কিরীটি মন বসাতে পারছিল না। বিনোদা দেবীর কথাই সে ভাবছিল। হঠাৎ তো মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই সে এখানে চলে এলো। ভদ্রমহিলা কোন টাইপের তাই বা কে জানে। তাকে কিভাবে তিনি নেবেন তাও জানা নেই। ভালো করে তিনি যদি কথাই না বলেন, কোনো কথা না শুনেই যদি তাকে বিদায় দেন। কিন্তু কিরীটি অত সহজে হাল ছাড়বে না। যেমন করে হোক তার কাছ থেকে সব শুনে যেতেই হবে। কিরীটি বসে বসে ভাবতে থাকে কিভাবে ভদ্রমহিলার সঙ্গে কথা শুরু করবে।
কিন্তু বেলা 1টা পর্যন্ত সৌভাগ্যক্রমে কিরিটিকে অপেক্ষা করতে হলো না। মিনিট 20 মধ্যেই একটি নারী কণ্ঠে আকৃষ্ট হয়ে কিরিটি মুখ তুলে তাকাতেই 23-24 বছরের এক তরুণীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। পাতলা দোহারা চেহারা, গায়ের বর্ণ উজ্জ্বল শ্যাম, চোখ মুখ চিবুক বেশ ধারালো, মাথায় পর্যাপ্ত কেশ এলো খোপা করা, দুহাতে একগাছি করে সরু তারের সোনার বালা, পরিধানে সরু কালো পাড়ের একখানা তাঁতের শাড়ি। কিরিটির সঙ্গে চোখাচোখি হতেই তরুণী দৃষ্টি ঘুরিয়ে নিয়ে অদূরে সেই বৃদ্ধ ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, অবিনাশবাবু, আমার মাইনেটা কি আজকে পাবো? অবিনাশবাবু বোধ হয় শুনতে পাননি, বললেন, জমানো জমানো টাকা কোথা থেকে এলো আপনার? জমানো টাকা নয়, বলছি মাইনেটা আজ মিলবে? না, আজও তো কিছু টাকা নেই, কাল পরশু হয়ে যেতে পারে। ও হ্যাঁ, এই ভদ্রলোক আপনাকে খুঁজছিলেন। আমাকে খুঁজছেন? বিনোদা দেবী কতকটা বিস্ময়ের সঙ্গে কিরিটির মুখের দিকে ঘুরে তাকালেন। কিরিটি উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, নমস্কার। আপনি অবশ্যই আমাকে চেনেন না বিনোদা দেবী। আমার নাম কিরিটি রায়, আসছি কলকাতা থেকে। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, অবশ্য বেশি সময় আমি আপনার নেব না। কি বলুন তো? কথাটা মানে বিনোদা দেবী বুঝতে পারে ঠিক আছে, চলুন পাশের ঘরে যাওয়া যাক। পাশের ঘরটা বসবার উপযুক্ত নয়। স্কুলের বাড়তি জিনিসপত্র, ভাঙাচোরা চেয়ার, বোর্ড, টেবিল ইত্যাদিতে ঠাসা ছিল। এক পাশে একটা ছোট বেঞ্চ ছিল, তার ওপরেই কিরিটিকে বসতে বলে বিনোদা দেবীও তার পাশেই বসলেন নিঃসংকোচেই। কিরিটি বিনোদা দেবীর সপ্রতিভ ব্যবহারে প্রথম আলাপেই বুঝে নিয়েছিল ভদ্রমহিলার বিশেষ কোনো সংকোচের বেলায় নেই। হ্যাঁ, এবার বলুন, কি বলছিলেন আপনি? কিরিটি কোনো রকম ভনিতা না করেই সোজাসুজি তার বক্তব্য শুরু করে। দেখুন, আপনাকে আগেই বলেছি বিনোদা দেবী, আমি আসছি কলকাতা থেকে এবং অনিলবাবুর আকস্মিক রহস্যজনক মৃত্যু সম্পর্কে। অনিল? চমকে কথাটা বলে বিনোদা কিরিটির মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। অনিলবাবু আপনার যে বিশেষ পরিচিত ছিলেন তা আমি জানি। কিন্তু আপনি? আমার একমাত্র পরিচয় একটু আগেই তো আমি আপনাকে দিয়েছি। তার বেশি বললেও তো আমাকে আপনি চিনতে পারবেন না। তবে এই সঙ্গে সামান্য একটু যোগ করে বলতে পারি মাত্র যে অনিলবাবুর মৃত্যুর রহস্যটা জানবার আমি চেষ্টা করছি। বিনোদা অতঃপর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, প্রায় মিনিট 2। তারপর মুখ তুলে কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, তা সেই জন্য আপনি আমার কাছে এসেছেন কেন? আপনি কি পুলিশের কোনো লোক? না না, পুলিশের লোক ঠিক আমি নই, তবে তাদের সঙ্গে যোগাযোগ আছে আমার। কিন্তু সেই জন্য আমার কাছে না এসে আপনি পুলিশের সাহায্যই নিতে পারতেন। কথাটা ঠিক তা নয়। তবে? পুলিশ অনেক সময় অনেক কিছুই জানতে পারে না। এই ধরনের হত্যা রহস্যের সঙ্গে এমন অনেক কিছুই হয়তো রহস্য থাকে যা জানতে পারলে পুলিশের পক্ষেও অনেক জটিলতার সমস্যা হয়তো সহজেই মিলতে পারত। বুঝতে পারছেন বোধহয় আমি ঠিক কি বলতে চাইছি আপনাকে। বিনোদা দেবী চুপ করে রইলেন কিছুক্ষণ। বিনোদা দেবী, বলুন। আপনি তার বিশেষ পরিচিত ছিলেন, তাই আপনার কাছে এসেছি। যদি তার সম্পর্কে এমন কোনো বিশেষ খবর। কি আপনি জানতে চান কিরিটি বাবু? আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করব, তার জবাব পেলেই আমি সন্তুষ্ট হব। কিন্তু বিনোদা দেবী ইতস্তত করতে থাকেন। আপনি কি তাকে কিছু মনে করবেন না? ভালোবাসতেন না? প্রশ্নোত্তরে বিনোদা দেবী কোনো জবাব দেন না। কেবল কিরিটি দেখতে পায় তার চোখের কোল দুটি যেন হঠাৎ অশ্রু সজল হয়ে ওঠে। তাই বলছিলাম, আপনি কি চান বিনোদা দেবী? তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটিত হোক? চাই। তবে বলুন, অনিলবাবুর মৃত্যুর কয়েকদিন আগে শেষবার কবে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল? তার মৃত্যুর আগের দিন রবিবার কলকাতা আমি গিয়েছিলাম। সেই সময় শেষবার আমাদের দেখা হয়েছিল। আচ্ছা, তার মৃত্যুর আগে ইদানিং এমন কোনো কথা কি তার মুখে আপনি শুনেছেন বা তিনি আপনাকে বলেছেন, বা তার এই সময়কার ব্যবহারে এমন কোনো কিছু আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল
যেটা আপনার অন্যরকম কিছু মনে হয়েছিল। বুঝতে পারছেন নিশ্চয়ই, আশা করি কি আমি বলতে চাইছি। একটু চুপ করে থেকে বিনতা বলেন, না, তেমন কিছু মনে পড়ছে না। তবে 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 শেষবার দেখা হওয়ার আগে এক শনিবার সে এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কথায় কথায় বলেছিল ন্যায়রত্ন লেনের বাসা নাকি। কি কি বলেছিলেন অনিলবাবু? হ্যাঁ, বলেছিল ন্যায়রত্ন লেনের বাসা নাকি সে ছেড়ে দেবে। এ কথা কেন বলেছিলেন? তা তো জানি না, তবে বলেছিল বাসাটা নাকি ভালো না। অন্য কোনো কারণ বলেনি বাসাটা ছেড়ে দেবার? না, আচ্ছা, বাড়িওয়ালা কবিরাজ মশাই সম্পর্কে বা তার ফ্যামিলির অন্য কারো সম্পর্কে কোনো কথা কি তিনি আপনাকে বলেছিলেন কখনো, কোনোদিন কোনো কথা প্রসঙ্গে? না। তবে তবে কি? তবে কবিরাজ মশাইয়ের পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল শুনেছিলাম। তারই মুখে একদিন কথা কথা বলছিল। ও আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন অনিলবাবু কতদিন এই ন্যায়রত্ন লেনের বাড়িতে ছিলেন ঘর নিয়ে? তা মাস আষ্টেক হবে। তার আগে কোথায় ছিলেন? একজন দুঃসম্পর্কীয় আত্মীয়ের বাসায় যাদবপুরে। আর একটা কথা বিনোদা দেবী, অনিলবাবুর ইদানিং আয় কি একটু বেড়েছিল? কিরিটির প্রশ্নে বিনতা ওর মুখের দিকে একবারের জন্য চোখ তুলে তাকালেন এবং তার ভাবে বোধ হলো যেন একটু ইতস্তত করছে। কিরিটি তার ইতস্তত ভাবটা বুঝতে পেরে বলে, ভয় নেই আপনার, নির্ভয়ে আমার কাছে সব কথা বলতে পারেন। হ্যাঁ, অদ্ভুত মুখে সে না বললেও হাব ভাব চালচলনে আমি সেটা বুঝতে পেরেছি। সেটা আমার কাছে চাপা আর থাকেন। তাছাড়া কথার শেষ অংশে পৌঁছে বিনতা যেন আবার একটু ইতস্তত করতে থাকেন। তাছাড়া কি? তীক্ষ্ণ দৃষ্টিতে বিনতার মুখের দিকে তাকালো কিরিটি। তাছাড়া অবস্থার সে উন্নতি করতে পারছিল না বলেই আমাদের বিয়ের ব্যাপারটা সে পিছিয়ে দিচ্ছিল বারবার। এবং নিজে থেকেই উপযাচক হয়ে সেদিন সে আমার কাছে যখন আসে আমাদের বিয়ের কথা তোলে, আমি সেদিন একটু অবাকই হয়েছিলাম। তাই জিজ্ঞাসা করেছিলাম সত্যি কি এতদিনে তাহলে সে অবস্থার উন্নতি করতে পেরেছে যে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসছে। তাতে তিনি কি জবাব দিলেন? বিনতা প্রশ্নের জবাবে এবারে চুপ করে থাকেন। তো আপনি আর কিছু জিজ্ঞাসা করেননি কেমন করে অবস্থার উন্নতি হলো? না, কেন? কারণ আমি আশা করেছিলাম সব কথা সে নিজেই আমাকে খুলে বলবে। তা যখন বলল না, আমিও আর কিছু সম্পর্কে জিজ্ঞাসা করিনি। নিজে থেকেও নিশ্চয়ই আর কিছু বলেননি? না। সামান্য আলাপ পরিচয়ে কিরিটি বুঝতে পারে যথেষ্ট বুদ্ধি রাখেন ভদ্রমহিলা, এবং ভদ্রমহিলার পরের কথাগুলো থেকে বুঝতে কষ্ট হয় না যে অনিলবাবুর ইদানিংকার ব্যবহারটা কেমন যেন একটু রহস্যজনক হয়ে উঠেছিল। অর্থ প্রতিপত্তি লিপ্সা মানুষ মাত্রেই থাকে, এটা ঠিক। তবে অনিলের যেন একটু বেশি ছিল। কতদিন আমি বলেছি বেশি দিয়ে আমাদের কি হবে, তার জবাবে অনিল বলেছে সাধারণভাবে জীবনযাপন তো সকলেই করে, তার মধ্যে থ্রিল কোথায়? এমনভাবে বাঁচতে চাই যাতে 10 জনের মধ্যে মাথা উঁচু করে থাকতে পারি, সত্যিকারের সুখ ও প্রাচুর্যের মধ্যে। অতি সাধারণভাবে বাঁচার মধ্যে জীবনের নাকি কোনো মাধুর্য উপভোগ করা যায় না, সেটা এক পক্ষে মৃত্যুরই নামান্তর নাকি। বিনোদা দেবী আরও অনেক কথাই কিরিটিকে বললেন, যা থেকে কিরিটি বুঝতে পারল তিনি অনিলবাবুকে সত্যি সত্যিই ভালোবাসতেন। সে ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না। যদিও অনিলবাবুর ইদানিংকার ব্যবহারের মধ্যে তাঁর দিক থেকে একটা স্বার্থপরতার ভাব দেখা দিয়েছিল, কিন্তু বিনতার ভালোবাসায় কোনো তারতম্য হয়নি। বরং মনে মনে একটু আঘাত পেলেও মুখে কখনো সেটা অনিলবাবুকে জানতে দেননি তিনি। আর অনিলবাবুকে বিনতা সত্যিকারের ভালোবাসতেন বলেই তাঁর মৃত্যুর পরও তার স্মৃতি নিয়েই কাটাচ্ছেন। আড়াইটের ফিরতি ট্রেনটা না ধরতে পারলে ফিরতে রাত হবে, তাই কিরিটি অতঃপর বিনতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে নমস্কার জানিয়ে স্টেশনের দিকে পা বাড়ায়। দুপুরের ট্রেনেই কিরিটি কলকাতায় ফিরে এলো।
ওই দিনটা শনিবার থাকায় অফিসের ছুটি হয়ে গিয়েছিল। সত্যশরণ তার ঘরেই ছিল। কিরিটিকে তার ঘরে প্রবেশ করতে দেখে সত্যশরণ কিরিটির ঘরে এসে ঢুকল। কিরিটি তখন জামার গলার বোতামটা খুলছে। গিয়েছিলি কোথায়? কে সত্যশরণ? এসো এসো। এই কলকাতার বাইরে একটু কাজ ছিল। এদিকে পাড়াতে কি হয়েছে শুনেছ তো সব? না, কি বলো তো? আজ সকালে আবার একটা মৃতদেহ পাওয়া গেছে এই পাড়াতে। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, এবারে অবশ্য ট্রাম রাস্তার ওপরে যে মোড়ে চারতলা ব্যালকনিওয়ালা লাল বাড়িটা আছে তার বারান্দার নিচে মৃতদেহ পাওয়া গেছে। বাঙালি? হ্যাঁ, পোশাক থেকে তো মনে হয় বেশ ধনী লোকই ছিল। পা হাতে দুটো আঙুলে দুটো হিরে বসানো সোনার আংটি ছিল। তারপর? তারপর আর কি, পুলিশের সঙ্গে মৃতদেহ নিয়ে চলে যায়। মৃতদেহের গলায় তেমনি সরু কালো দাগ ছিল? সরু কালো দাগ? কথাটা সত্যশরণ বুঝতে না পেরে বিস্মিত দৃষ্টি মেলে কিরিটির মুখের দিকে তাকায়। হ্যাঁ। তা তো জানি না ঠিক। ও, হঠাৎ ঝোঁকের মাথায় কথাটা বলে কিরিটিও বেশ একটু অপ্রতিভ হয়ে গিয়েছিল। মৃতদেহের গলায় সরু কালো দাগের কথা কি বলছিলে কিরিটি? অগত্যা কিরিটি যেন কথাটা খোলাখুলিভাবে না বলে একটু ঘুরিয়ে বলে। এই সংবাদপত্রে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এর আগের বার মৃতদেহের ডেসক্রিপশন প্রসঙ্গে প্রকাশিত হয়েছিল যে গলায় একটা সরু কালো দাগের কথা। তা পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে নাকি? না, তবে আশেপাশে বাড়ির লোকেদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে শুনলাম। মৃতদেহটি প্রথম কার নজরে পড়ে? তা ঠিক তো জানি না। সন্ধ্যের দিকেই কিরিটি থানায় গেল বিকাশের সঙ্গে দেখা করতে। বিকাশ তখন ওই এলাকারই একটা মোটর অ্যাক্সিডেন্টের রিপোর্ট নিচ্ছিল। কিরিটিকে ঘরে প্রবেশ করতে দেখে বলল, এই যে কিরিটি, এসো বসো, এই রিপোর্টটা শেষ করে নি, কথা আছে। রিপোর্ট শেষ করে ঘর থেকে সকলকে বিদায় করে দিয়ে বিকাশ বলল, শুনেছো নাকি তোমাদের পাড়ার সকালের ব্যাপারটা? সকালে ট্রেনেই কলকাতার বাইরে একটু গিয়েছিলাম, এসে শুনলাম। আমি তো ভাই আজকের ব্যাপারে একেবারে তাজ্জব বনে গিয়েছি। এই কয় মাসে 4-4টে মার্ডার একই এলাকায়। বড় সাহেবের সঙ্গে আজ তো একচোট হয়েই গিয়েছে। ইনএফিশিয়েন্ট, অমুক তমুক, কত কি ডেকে নিয়ে গিয়ে আমাকে যাচ্ছে তাই করে বললেন অফিসের মধ্যে। কিরিটি বুঝতে পারে অফিসের বড় কর্তার কাছ থেকে মিষ্টি মিষ্টি দুটো কথা শুনে বিকাশ বেশ একটু চঞ্চল হয়ে উঠেছে। সত্যিই তো, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, অথচ আজ পর্যন্ত তার কোনো কিনারা হলো না। কিরিটি হাসতে থাকে। তুমি হাসছো রায়? ব্যস্ত হয়ে তো কোনো লাভ নেই, ব্যাপার যা বুঝছি বেশ একটু জটিলই। সব কিছু গুছিয়ে আনতে একটু সময় নেবে। বিকাশ কিরিটির শেষ কথায় ওর মুখের দিকে তাকিয়ে বলে, কিছু বুঝতে পেরেছো নাকি? না, মানে দোহাই তোমার, যদি কিছু বুঝতে পেরে থাকো তো সোজাসুজি বলো। আমি ভাই সত্যিই বিপদগ্রস্ত হয়ে পড়েছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তাড়াহুড়োর ব্যাপার তো নয় ভাই, এটা খুব ধীরে ধীরে এগোতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, এই মৃতদেহের আইডেন্টিফিকেশন হয়েছে? না, কই আর হলো, এখন পর্যন্ত কোনো খোঁজই পড়েনি। মৃতদেহটি তো মর্গে এখনো আছে তাহলে? হ্যাঁ, কাল পোস্টমর্টেম হবে। আচ্ছা, মৃতদেহের আশেপাশে বা তার এমন কিছু নজরে পড়েছে তোমার সাসপিশন হওয়ার মতো, বা কোনো ক্লু? না, তেমন কিছু নয়, তবে কাল শেষ রাত্রে বোধহয় বৃষ্টি হয়েছিল। যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে সেই বাড়ির ব্যালকনির ধার ঘেঁষে গাড়ির টায়ারের দাগ পাওয়া গিয়েছিল রাস্তায়। আর কিছু, মানে মৃতদেহের জামার পকেটে কোনো কাগজপত্র বা কোনো রকমের ডকুমেন্ট বা? না,
মর্গে গিয়ে একবার বডিটা দেখে আসা যেতে পারে? আর যাবে না কেন? আজ এখনই? এখনই? হ্যাঁ। বেশ, চলো। দুজনে থানা থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে সোজা ময়না ঘরে এলো। ময়না ঘরের ইনচার্জ ডোমটা ঘরের সামনে একটা খাটিয়া পেতে শুয়েছিল। ইউনিফর্ম পরিহিত বিকাশকে দেখে উঠে দাঁড়িয়ে সেলাম দিল। আজ সকালে শ্যামবাজার থেকে যে লাশটা এসেছে সেটা দেখব, ভিতরে চল। কোমর থেকে চাবির গোছা বের করে ডোমটা দরজা খুলতেই একটা উগ্র ফরমালিন ও অনেক দিনের মাংস পচা চামড়ে মিশ্রিত গন্ধ নাকে এসে ঝাপটা দিল। হলঘরটা পার হয়ে দুজনে টোমের পেছনে পেছনে এসে ঠান্ডা ঘরে প্রবেশ করল। একটা স্ট্রেচারের ওপরে সাদা চাদরে ঢাকা মৃতদেহটা মেঝেতেই পড়েছিল। ডোমটা চাদরটা সরিয়ে দিল। বেশ হৃষ্টপুষ্ট মধ্যবয়সী একজন ভদ্রলোক। মুখটা যেন কালচে মেরে গিয়েছে, নিখুঁতভাবে দাড়িগোপ কামানো, ডান গালের ওপরে একটা মটরের মতো কালো আঁচিল। পরিধানে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি ও সরু কালো পাড় মিহি মিলের ধুতি। আদ্যির জামার তলা দিয়ে নেটের গেঞ্জি চোখে পড়ে। কিরিটি নিচু হয়ে দেখল গলায় 1/2 ইঞ্চি পরিমাণ একটা সরু কালো দাগ গলায় দেখা যাচ্ছে। চোখ দুটো যেন ঠেলে কোটর থেকে বের হয়ে আসতে চায়। চোখের তারায় সাবকনজাংটিভাল হ্যামারেজও আছে। মুখটা একটু হাঁ করা, কসবে ক্ষীণ একটা লাল মিশ্রিত কালচে রক্তের ধারা জমাট বেঁধে আছে। মৃতদেহ উল্টে পাল্টে দেখল কিরিটি। দেহের কোথাও সামান্য আঘাতের চিহ্নও নেই। স্পষ্টই বোঝা যায় কোনো কিছু গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। ডান হাতের ওপরে উল্কিতে ইংরেজিতে এ অক্ষরটি লেখা। কিরিটি উঠে দাঁড়ালো। চলুন বিকাশবাবু, আজ দেখা হয়েছে। মগ থেকে বের হয়ে কিরিটি আর বিকাশবাবুর সঙ্গে গেল না। কিরিটি শ্যামবাজারগামী ট্রামে উঠল। রাত বেশি হয়নি, সবে 8:30। কলকাতা শহরে গ্রীষ্মরাত্রি 8:30 তো সবে সন্ধে। ট্রাম থেকে নেমে কিরিটি সোজা একেবারে অন্নপূর্ণা হোটেল রেস্তোরাঁয় এসে উঠল। 1 কাপ চা দিয়ে গলাটা ভিজিয়ে নিতে হবে। রেস্তোরাঁ তখন চা পিপাসীদের ভিড়ে বেশ সরগরম। কিরিটি একটা চেয়ার টেনে নিয়ে বসল। একপাশে নিত্যকার মতো ছোট একটা টেবিল নিয়ে কাউন্টারের মধ্যে বসে আছেন অন্নপূর্ণা হোটেল ও রেস্তোরাঁর আদি ও অকৃত্রিম একমাত্র মালিক ভূপতিচরণ। রেস্তোরাঁটায় পাড়ার ছেলেদেরই ভিড় বেশি। নানা আলোচনা চলছিল খদ্দেরদের মধ্যে চাপান করতে করতে। হঠাৎ কানে এলো কিরিটির তার ডান পাশের টেবিলে 4 জন সমবয়সী ছোকরা চা পান করতে করতে সকালের ব্যাপারটাই আলোচনা করছে। কিরিটি উদ্গ্রীব হয়ে ওঠে। লাল চুলওয়ালা পাঞ্জাবি ও শার্টের কম্বিনেশন জামা গায়ে 30-32 বছরের একটা যুবক তার পাশের যুবকটিকে বলছে, এ ভাই, তোদের বাড়ি তো একেবারে 7 নম্বর বাড়ির ঠিক অপোজিটে, আর তুই তো যাওয়া রাত্রি জ্বর, তোরও চোখে কিছু পড়েনি বলতে চাস পড়তে? একেবারে যে কিছু দেখিনি নাই তা না, তবে থেনুন্নেসার চোখে ভালো করে কিছু ঠাউর হয়নি। কিরিটির শ্রবণেন্দ্রিয় শিকারী বিড়ালের কানের মতো সতর্ক সজাগ হয়ে ওঠে। হেন বলিস কি রে, তোর তো সাদা ঘোড়া চলে না রে। ফটিক তার বন্ধু রেবতীর কথায় ফ্যাক ফ্যাক করে হাসতে থাকে। বোঝা যায় কথাটা তার মনে লেগেছে। তারপর বলে, কি করি ভাই, জানিস তো অভাবে স্বভাব নষ্ট। গত মাস থেকে আমার 200 বেশি একটা পয়সাও দেয়নি। সালা 200 টাকা মাসে চলে 15 দিনেই ফুরুসফু। তাই ওই ভেনর নেশাই ধরতে হয়েছে। আর কাল রাতে নেশাটাও একটু বেশি হয়েছিল। মুখবন্ধ ছেড়ে ব্যাপারটা বলতো। তখন বোধ করি ভাই 3:30 হবে। নেশাটাও বেশ চড়চড়ে হয়ে উঠেছে। ফটিকের শেষের কয়েকটা কথা কিরিটি শুনতে পেল না।
কে একজন খরিদ্দার চপের কিমার মধ্যে নাকি কাঠের গুঁড়ো পেয়েছে। সে চেঁচাচ্ছে, বলি ও বংশীবদন, আজকাল কিমার বদলে স্রেফ কাঠের গুঁড়ো চালাচ্ছ? হ্যাঁ, ধর্মে সইবে না বাবা, ধর্মে সইবে না, উচ্ছন্নে যাবে তোমরা। হ্যাঁ, কাঠের গুঁড়ো বেছে দিয়েছে, কিমার জায়গায় কাঠের গুঁড়ো। হ্যাঁ, ভূপতিচরণ হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। কি বলছেন স্যার? অন্নপূর্ণা হোটেল রেস্তোরাঁর প্রেস্টিজ এইভাবে নষ্ট করবেন না স্যার। খানিকটা গোলমাল ও হাসাহাসি চলে। হোটেলের সবেদন নীলমণি ওয়েটার বংশীবদন একপাশে দাঁড়িয়ে থাকে বোকার মতো। ফটিক তখন বলছে, এক পাশলা তার আগে বৃষ্টি হয়ে গিয়েছে, জানাটার কাছে দাঁড়িয়ে আছি, তীব্র একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখলাম পূর্ব দিক থেকে একটা গাড়ি এসে দাঁড়ালো। তারপর সেই গাড়ি থেকে একজন লোককে দেখলাম কি একটা ভারী মতো জিনিস রাস্তায় নামিয়ে রাখলো। তবে শালা গাড়িটা যখন চলে যায় না, তখন দেখেছি গাড়িটা একটা ট্যাক্সি। বলিস কি ফটকে, ট্যাক্সি? হ্যাঁ, আরে ফারারি ট্যাক্সি। মাইরি? তবে আর বলছি কি, WBT 307 গঙ্গাপদর সেই কালো রঙের চকচকে ডিসোটো ট্যাক্সিটা। তারপর 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 কি হলো? তারপর কিছু জানি না বাবা, কোথায় মাঝরাতে কে কী করেছে না করেছে জেনে লাভ। সোজা গিয়ে বিছানায় লম্বা। ঘুম ভাঙলো আজ সকাল প্রায় 8টায়। তখন আমার বোন চিনুর কাছে শুনে আমাদের বাড়ির সামনে নাকি হই হই কাণ্ড। 7 নম্বর বাড়ির করিডোরের সামনে কাল রাতে একটা লাশ পাওয়া গেছে। পুলিশ এসেছে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো গত রাত্রির কথা। তাড়াতাড়ি গিয়ে আগে শালা জানালাটা বন্ধ করে দিল। তো কি ব্যাটারা রেহাই দেয়? ধাওয়া করেছিল বাড়ি পর্যন্ত। বললে সামনের বাড়ি তো থাকেন, দেখেছেন নাকি কিছু? সে বলে দিলাম মাল টানার অভ্যেস আছে মশাই, অত রাত্রে কি আর জ্ঞানগুণী থাকে? কথাটা শেষ করে শ্রীমান ফটিক বেশ রসিয়ে রসিয়ে আবার হাসতে লাগলো। কিরিটিরও মনে পড়ে ন্যায়রত্ন লেনের মোড়ে অনেকদিন ওর নজরে পড়েছে ঝকঝকে ডিসোটো ট্যাক্সি গাড়িটা, নম্বরটা যার WBT 307। ড্রাইভিং সিটে মোটা কালো মতো যে লোকটাকে বসে বসে প্রায় ঝিমুতে দেখা যায়, তার বসন্তের ক্ষতচিহ্নিত গোলালো মুখখানাও কিরিটির মানস নেত্রে উঁকি দিয়ে গেল। ডিসোটো ট্যাক্সি গাড়ি, WBT 307। গাড়ির কথাটা ও নম্বরটা বারবার কিরিটির মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। এই পাড়ায় গত কয়েক মাস ধরে যে ভিন্ন ভিন্ন সময় আজ পর্যন্ত 4টি যে রহস্যময় মৃত্যু কেবলমাত্র লাশের মধ্যে প্রমাণ রেখে গিয়েছে, ওই WBT 307 নম্বরের গাড়ির সঙ্গে কি তার কোনো যোগাযোগ আছে? পরের দিনও সন্ধ্যের পর কিরিটি আবার থানায় গেল। বিকাশ একটা জরুরি কাজে যেন কোথায় বের হয়েছিলেন, একটু পরেই ফিরে এলেন। কিরিটিকে বসে থাকতে দেখে প্রশ্ন করলেন, এই যে কিরিটি, কতক্ষণ? এই কিছুক্ষণ। তারপর ময়না তদন্ত হলো? হ্যাঁ, ময়না তদন্ত হয়েছে, লোকটার আইডেন্টিটিও পাওয়া গিয়েছে। লোকটার নাম অরবিন্দ দত্ত। এককালে চন্দননগরের ওই দত্তরা বেশ বর্ধিষ্ণু গৃহস্থ ছিল, এখনো বেশি পড়তি অবস্থা। 3 ভাই, বিজেন্দ্র, মহেন্দ্র, অরবিন্দ। ওই অরবিন্দই ছোট সবার। হ্যাঁ, তা লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল ইত্যাদি কোনো কিছু খোঁজ খবর পেলে? পেয়েছি, আর সেইখান থেকেই মানে বিজেন্দ্রবাবুর ওখান থেকেই আসছি। বিজেন্দ্রবাবু আজ বছর 10 হলো আলাদা হয়ে পৈতৃক সম্পত্তির ভাগ হিসাবে কলকাতার ভবানীপুর অঞ্চলের বাড়িখানা নিয়ে বসবাস করছেন। তা বিজেন্দ্রবাবুর সংবাদ পেলে কি করে? সেও এক আশ্চর্য ব্যাপার। কিরকম? সেও এক ইতিহাস। হে, বলেছি তো, বিজেন্দ্রবাবুরা চন্দননগরের বাসিন্দা। বছর 8 আগে বিজেন্দ্রবাবুদের এক বিধবা বোন ছিলেন সুরমা। সেই বোন ও 2 ভাই মহেন্দ্র ও অরবিন্দ কাশী যান।
কাশিতে দত্তদের একটা বাড়ি আছে বাঙালি টোলায়। তারা গিয়েছিলেন মাস 2 কাশিতে থাকবেন বলেই। মধ্যে মধ্যে তারা ওইভাবে 1 মাস কাশির বাড়িতে গিয়ে নাকি কাটাতেন। যা হোক, সেবার 4 মাস পরে 2 ভাই তাদের স্ত্রী পুত্র নিয়ে যখন ফিরে এলেন, সুরমা ফিরল না তাদের সঙ্গে। ফিরে এসে ওরা রটালেন সুরমা নাকি কাশিতে হঠাৎ 2 দিনের জ্বরে মারা গিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা তা নয়। সুরমা মরেনি, গৃহত্যাগ করেছিল এক রাত্রে। বিজেন্দ্রবাবু বললেন নাকি ও কথা? হ্যাঁ, শোনো, বললাম তো একটা গল্প। অরবিন্দ মধ্যে মধ্যে কলকাতায় এসে দাদার এখানে উঠতেন। 2-4 দিন থেকে আবার চলে যেতেন। শুকনো জমিদারির কোনরূপ আয় না থাকলেও অরবিন্দবাবুর অবস্থাটা কিন্তু ইদানিং বছর আসতে বন্ধ যাচ্ছিল না। বরং বলতে গেলে বেশ একটু অর্থ সচ্ছলতাই ছিল তার। যা হোক, যা বলছিলাম, এবারে অরবিন্দবাবু গত শনিবার, মানে প্রায় 8 দিন আগে কলকাতায় আসেন চন্দননগর থেকে, এবং অন্যান্য বারের মতো দাদার ওখানেই ওঠেন। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ রাত্রি 1:30টায় বাড়ি ফিরে দাদা বিজেন্দ্রবাবুকে ডেকে বলেন সুরমার খোঁজ তিনি পেয়েছেন, এবং তখনই তিনি তার দাদাকে সুরমা সম্পর্কে 8 বছর আগেকার সত্য কাহিনী খুলে বলেন। বিজেন্দ্রবাবু এর আগে আসল রহস্যটা সুরমা সম্পর্কে জানতেন না। তারপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। বৃহস্পতিবার রাত্রের পর শেষ দেখা হয় অরবিন্দবাবুর সঙ্গে বিজেন্দ্রবাবুর শুক্রবার সকালে। তারপর আর দেখা হয়নি, এবং রবিবার সকালের ডাকে একখানা খামের চিঠি পান বিজেন্দ্রবাবু। চিঠি? কার? সুরমা দেবীর। কি চিঠি? এই দেখো সে চিঠি। বলতে বলতে বিকাশ চিঠিটা বের করে কিরিটির হাতে দিলেন। খামের ওপর ডাকঘরের ছাপ আছে, শ্যামবাজার পোস্ট অফিসের ছাপ। কিরিটির ছেঁড়া খাম থেকে ভাঁজ করা চিঠিটা টেনে বার করল। সংক্ষিপ্ত চিঠি। শ্রী চরণের সুবর্দা, ছোটদা মারা গিয়েছেন। তার মৃতদেহ বেওয়ারিশ লাশ হিসেবে পুলিশ মর্গে চালান দিয়েছে। সৎকারের ব্যবস্থা করবেন। এটি আপনাদের হতভাগিনী বোন সুরমা। বেশ কয়েকবার কিরিটি চিঠিটা পড়ল। মৃত অরিন্দম দত্তের বোন গৃহত্যাগিনী সুরমা। কিন্তু সে অরিন্দমের মৃত্যু সংবাদ জানল কি করে? নিশ্চয়ই অকুস্থানে সুরমা উপস্থিত ছিল, না হয় তার জ্ঞাতেই সব ব্যাপারটা ঘটেছে। অন্যথায় সুরমার পক্ষে ওই ঘটনা জানা তো কোনো মতেই সম্ভবপর নয়। লাশটা পাওয়াও গিয়েছে শ্যামবাজারেই। চিঠির ওপরে ডাকঘরের ছাপও শ্যামবাজারের। তবে কি পলাতকা সুরমা শ্যামবাজারেই কোথাও আত্মগোপন করে আছে? কিরিটির চিন্তাসূত্রে বাধা পড়ল বিকাশের প্রশ্নে। কি ভাবছো কিরিটি? কিছু না। ময়না তদন্তের রিপোর্ট কি? থ্রটল করে হত্যা করা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি কিরিটি, বিজেন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর থেকেই সমস্ত ব্যাপারটা যেন আরো গোলমেলে হয়ে যাচ্ছে। কিছু ক্লু তো আমাদের হাতে এসেছে। এবার তো মনে হচ্ছে আমরা তবু এগোবার পথ পেয়েছি। কি বলছো তুমি কিরিটি? আমি তোমাকে আরো একটা ক্লু দিচ্ছি। এই অঞ্চলে একটা ডিসোটো ট্যাক্সি গাড়ি আছে। নম্বরটা তার, হ্যাঁ, WBT307। ট্যাক্সিটার উপরে একটু নজর রাখো, হয়তো আরো এগিয়ে যেতে পারবে। কি বলছো তুমি? ট্যাক্সি ড্রাইভার গঙ্গাপদ যে আমার বেশ চেনা লোক হে, অনেকবার আমার প্রয়োজনে ভাড়ায় খেটেছে। তাছাড়া গঙ্গাপদ লোকটাও স্পটলেস। ওর সম্পর্কে আজ পর্যন্ত কোনো রিপোর্টই তো পাইনি। কিন্তু সেইটাই বড় কথা নয় বিকাশ। কিন্তু বিকাশ তবু ইতস্তত করতে থাকেন। বললাম তো, প্রদীপের নিচেই বেশি অন্ধকার। যাই হোক, আজ উঠি, আবার দেখা হবে। কিরিটি আর দ্বিতীয় বাক্যবায় না করে ঘর ছেড়ে বের হয়ে গেল। কিরিটি বাসায় ফিরে এলো যখন রাত প্রায় 9টা।
রজতবাবুর ঘরে আলো জ্বলছে দেখে কিরিটি দরজা গোড়ায় দাঁড়ালো। রজতবাবু তাহলে ফিরেছে। পরশু যে সেই দক্ষিণ কলকাতায় কাজ আছে বলে চলে গিয়েছিলেন, এ দুদিনে আর ফেরেননি। রজতবাবুর গলা কানে এলো। রজতবাবুর ঘরের দরজাটা অর্ধেকটা প্রায় খোলাই ছিল। সেই খোলা দ্বারপথে উঁকি দিয়ে কিরিটি দেখল রজতবাবু মেসের ভৃত্য রতনের সাহায্যে বাক্স বিছানা সব বাঁধা সাদা করছেন। ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল কিরিটি। কি ব্যাপার রজতবাবু, বাধা সাদা করছেন সব? ও আপনি? ইয়েস মিস্টার রায়, এই বাসা ছেড়ে আমি আজ চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? আর নতে কি মশাই, এত অপমান সহ্য করে পড়ে থাকবো? তা কোথায় যাচ্ছেন? ওই বালিগঞ্জে, একেবারে লেক অঞ্চলে। দোতলার ওপরে একটা চমৎকার ফ্ল্যাট পাওয়া গিয়েছে। ভাড়াটা অবশ্য একটু বেশি, তা কি করা যাবে? এই হতচ্ছাড়া জায়গায় কোনো ভদ্রলোক থাকে, যেমন বাড়ি তেমন বাড়িওয়ালা, বাড়া অভদ্র ইতর একটা। কবিরাজ মশাইয়ের ওপর বড্ড চটে গিয়েছেন দেখছি। চটবো না? অভদ্র ইতর কথাকার একটা। ট্যাক্সি এসে গেছে বাবু। ট্যাক্সিটা গলির মধ্যে এনেছিস তো? হ্যাঁ স্যার, একেবারে দৌড় করে নিয়েইছি। বলতে বলতে ভৃত্যের পেছনে যে লোকটা ঘরে এসে প্রবেশ করল, কিরিটি কয়েক মুহূর্ত তার মুখের দিকে নিজের অজ্ঞাতেই তাকিয়ে থাকে। বসন্ত ক্ষতচিহ্নিত সেই গোলালো মুখও গঙ্গাপদ। WPT 307-এর ড্রাইভার গঙ্গাপদ। জিনিসপত্র কি কি যাবে? হ্যাঁ, বেশি কিছু নয়। ওই যে দেখছো, ওই দুটো সুটকেস আর ওই বেডিংটা, ব্যাস। অতঃপর ভৃত্যের সঙ্গে ধরাধরি করে গঙ্গাপদই মাল ট্যাক্সিতে নিয়ে গিয়ে তুলল। রজতবাবুর ঘরটা খালি হয়ে গেল। রাত 10টার সময় সিঁড়িতে কবিরাজ মশাইয়ের খড়মের খটখট শব্দ ধ্বনিত হয়ে উঠল। কৌতূহল দমন করতে না পেরে কিরিটি বাইরে এসে দেখল বিষকরত্ন রজতবাবুর খালি ঘরটার দরজায় একটা তালা লাগাচ্ছেন। কিরিটিকে দেখে কবিরাজ মশাই বললেন, শূন্য ঘর থাকা ভালো নয় রায়মশাই, তাই তালাটা লাগিয়ে দিয়ে গেলাম। মুশিকের উপদ্রব হতে পারে। আরও দিন দুই পরে দুপুরবেলা মেসের ভৃত্য বলাই আগেই চলে গেছে। রতনও যাবার জন্য সিঁড়িতে নেমেছে, এমন সময় পেছন থেকে কিরিটির ডাক শুনে রতন ফিরে দাঁড়ালো। রতন, কি বলছেন? রতনের মুখে স্পষ্ট বিরক্তি। ভাবটা, যাবার সময় আবার পিছু ডাকা কেন? এই যাবার পথে অন্নপূর্ণা রেস্তোরাঁয় বংশীবদনকে বলেছ তো এক কাপ চা আমার ঘরে দিয়ে যেতে। আজই প্রথম নয়, মধ্যে মধ্যে এরকম দুপুরে কিরিটির চায়ের প্রয়োজন হয় এবং বকশিসের লোভে বংশীবদন দিয়েও যায় চা। 4 পয়সা চায়ের কাপের দামের ওপর আরও 3 আনা উপরি লাভ হয় বংশীবদনের। পুরো 1 সিকি দেয় কিরিটি। যে আগে বলে রতন সিঁড়ি দিয়ে নেমে গেল। মিনিট 20 বাদেই বংশীবদন 1 কাপ চা নিয়ে এসে কিরিটির ঘরে প্রবেশ করল। এই যে বাবু চা। চা পান করতে করতে কিরিটি বংশীবদনের সঙ্গে আলাপ চালাতে লাগল। 2-4টে সাধারণ কথাবার্তার পর হঠাৎ কিরিটি প্রশ্ন করে, আচ্ছা, এই পাড়ার ট্যাক্সি ড্রাইভার গঙ্গাপদকে চিনিস বংশী? কোন গঙ্গাপদ? ওই যে হুদকো মোটা কেলে লোকটা? হ্যাঁ। হ্যাঁ, খুব চিনি। ডেকে দেবো নাকি লোকটাকে? গাড়ি চাই বুঝি? হ্যাঁ, তোর সঙ্গে আলাপ আছে নাকি? না, তবে কর্তার সঙ্গে খুব ভাব। মাঝে মাঝে রাত্রে কর্তার ঘরে আসে যে। কে, ভূপতিবাবুর সঙ্গে? হ্যাঁ, তোর কর্তার ঘরে রাত্রে আর কে কে আসে রে? ওই গঙ্গাপদই আসে বেশি। আর কই কাউকে তো আসতে দেখিনি বড় একটা। তবে মাঝে মাঝে ওই মেশের রজতবাবু যেতেন। রজতবাবু যেতেন? হ্যাঁ, ট্যাক্সি বুঝি গঙ্গাপদরই? শুনেছি কোন এক বাবুর। গঙ্গাপদ তো মাইনে করা লোক। খুব ভাড়া খাটে ট্যাক্সিটা না রে? ছাই, ভাড়ার খাটে কোথায়। তবে হ্যাঁ, মাঝে মধ্যে সন্ধ্যা রাত্রে চলে যায় আর ফিরে পরের দিন আবার সেই সন্ধ্যার। ভাবছি কাল একবার ট্যাক্সিটা ভাড়া নেব, পাঠিয়ে দিতে পারিস ওকে একবার? কাল বোধহয় ও যেতে পারবে না বাবু। কেন? আসলে কাল রাত্রে গঙ্গাপদ যে বলছিল পরশু মানে
কাল রাত্রে ভাড়ায় যাবে, ফিরবে পরদিন। আসলে সারা রাত ভাড়া খাটলে অনেক পায় কি না। চা খাওয়া হয়ে গিয়েছিল। একটা শিখি ও চায়ের কাপটা নিয়ে বংশীবদন চলে গেল। পরের দিন রাত তখন 8:15 হবে। কিরিটি এক কাপ চা নিয়ে রেস্তোরাঁর দরজার ধারে একটা টেবিলের সামনে বসে স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিল। WBT 307 ট্যাক্সিটা খোলা দরজা বরাবর রাস্তার ওধারে ফুটপাত ঘেঁষে লাইট পোস্টার অল্প দূরে পার্ক করা আছে। এত দূর থেকেও আবছা অস্পষ্ট বোঝা যায় গাড়ির চালকের সিটে বসে আছে একজন ছায়ামূর্তি। কিরিটি অন্যমনস্কের মতো চা পান করলেও তার সদা জাগ্রত দৃষ্টি ছিল ট্যাক্সিটার ওপরেই। বড় রাস্তার ঠিক মোড়েই সেই সন্ধ্যা থেকে আরও একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ক্রমে ক্রমে রাতের প্রহর গড়িয়ে চলে। একটা দুটো করে রেস্তোরাঁর খরিদ্দার চলে যেতে থাকে। রাত প্রায় 10টার সময় কিরিটি হঠাৎ যেন চমকে ওঠে। আপাদমস্তক চাদরে আবৃত একটি নারী মূর্তি এসে WBT 307 ট্যাক্সিটার সামনে দাঁড়াতেই নিঃশব্দে ট্যাক্সির দরজাটা খুলে গেল। নারী মূর্তি ট্যাক্সিতে উঠে বসল এবং উঠে বসবার সঙ্গে সঙ্গেই ট্যাক্সি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। কিরিটিও আর মুহূর্ত বিলম্ব না করে রেস্তোরাঁ থেকে উঠে সোজা দ্রুত পদে গিয়ে বড় রাস্তার মোড়ে যে দ্বিতীয় ট্যাক্সিটা অপেক্ষা করছিল তার মধ্যে গিয়ে উঠল। বড় রাস্তায় পড়লেও সামনের ট্যাক্সিটা ট্রামের জন্য তখনও বেশি দূর এগোতে পারেনি। কিরিটি ওঠার সঙ্গে সঙ্গেই ট্যাক্সিটা চলতে শুরু করে। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ট্যাক্সিটা প্রস্তুত হয়েই ছিল আগে থেকে সংকেত মতো। কিরিটি চাপা গলায় ড্রাইভার মনোহর সিংকে কি যেন নির্দেশ দিল। গ্রীষ্মের রাত্রি 10টায় কলকাতা শহর এখনও লোকজনের চলাচল ও যানবাহনের বৈচিত্র্যে সরগরম। আগের গাড়িটা সোজা কর্নওয়ালিস স্ট্রিট, কলেজ স্ট্রিট ধরে এগিয়ে গিয়ে বউবাজারের কাছাকাছি বাঁয়ে বাঁক নিয়ে শিয়ালদার দিকে এগিয়ে চলল। শিয়ালদার মোড়ে এসে ডাইনে বেঁকে এবারে চলল সার্কুলার রোড ধরে সোজা। জোড়া গির্জা ছাড়িয়ে সার্কুলার রোডের কবরখানা ছাড়িয়ে বাঁয়ে বেঁকল। আগের গাড়িটা এবারে আমির আলী অ্যাভিনিউ ধরে। হঠাৎ একসময় আগের গাড়ির স্পিডটা কমে এলো। সঙ্গে সঙ্গে মনোহরও তার পাটা তুলে নেয় গাড়ির অ্যাক্সেলারেটরের ওপর থেকে। ট্রাম ডিপোটা ছাড়িয়ে বাঁ হাতে একটা সরু গলির মুখে গাড়িটা দাঁড়ালো। গাড়ি থেকে পূর্ববর্তী সর্বাঙ্গে চাদরে আবৃত মহিলাটি নেমে গেলেন এবং ট্যাক্সিটাও সামনের দিকে চলে গেল। হাত 10 ব্যবধানে মনোহর তার ট্যাক্সিটা দাঁড় করিয়েছিল। বিকাশ প্রশ্ন করেন। কিরিটি ট্যাক্সির দরজা খুলে নামতে নামতে বলল, নামুন। এবং মনোহরের দিকে ফিরে তাকে ও কনস্টেবলকে অপেক্ষা করতে বলে এগিয়ে চলল। বিকাশ কিরিটিকে অনুসরণ করেন। সরু গলিপথ, গলির মুখে একটি মাত্র লাইট পোস্ট। গলির পথ জুড়ে অদ্ভুত একটা আলো ছায়ার লুকোচুরি চলছে যেন। কিন্তু গলির মুখে যতদূর দৃষ্টি চলে তাকিয়ে কাউকে দেখতে পেল না কিরিটি। কিন্তু তবু কিরিটি গলির মধ্যে ঢুকে এগিয়ে চলে। ব্লাইন্ড গলি, কিছুটা এগুতে শেষ হয়ে গিয়েছে। সামনেই নীড়ের দেয়াল। গলির দুপাশে দোতলা তিনতলা সব বাড়ি আলো ছায়ায় যেন স্তূপ বেঁধে আছে। সবকটা বাড়িরই দরজা বন্ধ। মাত্র একটি বাড়ির খোলা জানলা পথে খানিকটা আলোর আভাস গলিপথে এসে পড়েছে। জানলা পথে উঁকি দিয়ে দেখল কিরিটি সাহেবী কেতায় সোফা সেট কাউচে সুসজ্জিত ড্রয়িং রুম, এবং সেই ড্রয়িং রুমের মধ্যে একটি সোফার ওপর পাশাপাশি বসে একটি তরুণ বয়স্ক পুরুষ ও একটি নারী। চমকে ওঠে কিরিটি, কারণ পুরুষটিকে না চিনলেও নারীটিকে দেখা মাত্রই চিনতে তার কষ্ট হয়নি। সেই মহিলা
যাকে মাত্র কয়েকদিন পূর্বে রাত্রে বিষকরত্নের বাইরের ঘরে অনবগুণ্ঠিতা দেখেছিল সে। কিন্তু ভদ্রমহিলার আজকের ও সে রাত্রের সাজসজ্জার মধ্যে ছিল অনেক তফাৎ। গা ভর্তি জড়োয়ার গয়না আর পরিধানে দামি সিল্কের শাড়ি। অপূর্ব রূপ খুলেছে দামি সিল্কের শাড়ি ও জড়োয়ার গয়নায়। চোখ যেন একেবারে ঝলসে যায়। আর পুরুষটির পরিধেয় সাজসজ্জা দেখে মনে হয় ধনী কোনো গুজরাট দেশীয় লোক, কিন্তু চিনতে পারল না চোখে কালো চশমা থাকায়। পুরুষটি হঠাৎ স্পষ্ট বাংলায় বলে, এসেছ? আমার গাড়ি বাইরে অপেক্ষা করছে, চলো। কিন্তু মাল? মালও গাড়িতেই আছে। বেশ, তবে চলো। কিন্তু টাকাটা? ও হ্যাঁ, 1 সেকেন্ড, ভুলে গিয়েছিলাম একদম। বলতে বলতে জামার পকেটে হাত চালিয়ে একতারা নোট বের করে মহিলাটির হাতে তুলে দিল পুরুষটি। গুনতে হবে নাকি? তোমার খুশি। মহিলাটি মৃদু হেসে নোটগুলো এক এক করে সত্যি গুনে দেখে। সব 100 টাকার নোট। নোটগুলো গুনে ব্লাউজের মধ্যে চালান দিয়ে উঠে দাঁড়ায়। চলো। বলছিলাম, আরেকটু বসবে না? একটু কেন, সারা রাতে তো থাকবো সঙ্গে সঙ্গে। চলো, ওঠো। যুবকটি উঠে দাঁড়ায়, কিন্তু মহিলাটি হঠাৎ বাধা দিয়ে বলে, একটু বসো, আসছি। মহিলাটি ভেতরে চলে গেল। যুবকটি বসে আছে। হঠাৎ পা টিপে টিপে কে একজন কালো মুখোশে মুখ ঢেকে সোফার উপরে বসা যুবকের অজ্ঞাতেই তার পেছনে এসে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে দপ করে ঘরের আলোটা নিভে গেল। বিকাশ চাপা কণ্ঠে বললেন, কি হলো? আলো নিভে গেল যে? চুপ! কিরিটি সাবধান করে দেয়। অন্ধকারে একটা চাপা কো কো শব্দ, একটা ছটাপটি শোনা যাচ্ছে। পরক্ষণে কিরিটি আর দেরি না করে গিয়ে বন্ধ দরজার উপর ধাক্কা দেয়। দরজায় ধাক্কা দিতেই বুঝলো দরজা ভেতর থেকে বন্ধ। প্রচণ্ড বেগে ধাক্কা দিতে দিতে একসময় মট করে শব্দ তুলে ভেতরের খিলটা বোধহয় ভেঙে দরজাটা খুলে গেল। দুজনে হুড়মুড় করে অন্ধকার বাড়িটার মধ্যে প্রবেশ করে। পাশের ঘরে অন্ধকারে হাতে টর্চের আলো ফেলতেই কিরিটি চমকে উঠল। মেঝের উপরে পূর্বদৃষ্ট তরুণ যুবকটি উপুর হয়ে পড়ে আছে। ঘরের আলোর সুইচটা সন্ধান করে আলোটা জ্বালানো হলো। ভূপতিত যুবকটিকে তুলে ধরতে গিয়েই বোঝা গেল সে আর বেঁচে নেই। কিন্তু তার চোখের চশমা জোড়া খুলে ফেলতেই কিরিটি চমকে ওঠে। অস্ফুট কণ্ঠে একটি মাত্র শব্দ বের হয়, হে কি রজত বাবু! এবং সেই আগের মতোই তার গলায় সেই সরু কালো দাগ। চেনো নাকি লোকটাকে? হ্যাঁ, রজতবাবু আমাদের বেঁচেই ছিল। কিন্তু সেই মহিলাটি গেলেন কোথায়? চলো বাড়িটা খুঁজে একবার দেখি, যদিও মনে হচ্ছে পাওয়া যাবে না। সত্যিই তাই। বাড়ির মধ্যে দোতলা ও একতলার সব ঘরগুলোতেই তালা বন্ধ। কোথাও মহিলাটির কোনো সন্ধান পাওয়া গেল না। চলো ফেরি। কিরিটি ও বিকাশ দ্রুত পদে নিজেদের ট্যাক্সিতে এসে উঠে বসতেই মনোহর ইঙ্গিত করে দেখালো ওধারের ফুটপাতে WBT 307 ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে আছে। কিরিটি ঠিক করলো কিছুক্ষণ অপেক্ষা করবে। বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হলো না। দেখা গেল দুটো বাড়ির পরের গলির ভেতর থেকে একজন চাদরে আবৃত মহিলা বের হয়ে সোজা তাদের ট্যাক্সির দিকেই এগিয়ে আসছে। নেহাত হিসেবেরই ভুল বোধ হলো কিরিটির। অন্ধকারে ভুল ট্যাক্সির খোলা দরজাপথে ট্যাক্সির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মহিলাটি ভুল বুঝতে পারলেও তখন আর ফেরবার পথ ছিল না। বিকাশের হাতে উদ্যত লোডেড পিস্তল, কিন্তু মহিলাটি যেন নির্বিকার। গোলমাল করে কোনো লাভ হবে না, চুপটি করে বসে থাকুন বলে কিরিটি মনোহরকে নির্দেশ দিল সোজা থানার দিকে গাড়ি চালাতে।
ট্যাক্সিটা এসে থানার সামনে দাঁড়াতেই সর্বাগ্রে কিরিটি বিকাশকে ডেকে ডেকে চুপি চুপি কি কতকগুলো নির্দেশ দিয়ে মহিলাটিকে নিয়ে থানার ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল। ভদ্রমহিলাটি এতক্ষণ গাড়িতে সারাটা পথ একটি কথাও বলেননি। ওরাও তাকে কোনো কথা বলবার বিন্দু মাত্র চেষ্টাও করেননি। কিরিটির চোখের নিঃশব্দ ইঙ্গিতে সচল পাষাণ মূর্তির মতো ভদ্রমহিলা কিরিটিকে অনুসরণ করে ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। কিরিটি একটা চেয়ার দেখিয়ে বলল, বসুন। যদি ভুল না হয়ে থাকে তো মনে হচ্ছে আপনিই বোধহয় বিজেন্দ্রবাবু ও নিহত অরবিন্দবাবুদের বোন সুরমা দেবী। ভদ্রমহিলা কিরিটির কথায় চমকে ওর মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন, কিন্তু প্রত্যুত্তরে একটি কথাও বললেন না। যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়ে রইলেন। বসুন সুরমা দেবী। ইতিমধ্যে বিকাশ এসে ঘরের মধ্যে প্রবেশ করে আর একটা চেয়ার টেনে বসলেন। বসুন। কিরিটি আবার অনুরোধ জানালো। সুরমা দেবী এবারে একটা চেয়ারে বসলেন। বুঝতেই পারছেন নিশ্চয়ই, নেহাত ভাগ্যচক্রেই আপনি আমাদের মুঠোর মধ্যে এসে পড়েছেন। শুনুন সুরমা দেবী, আপনি হয়তো এখনো বুঝতে পারেননি যে আমরা আটঘাট বেঁধেই আপনাকে আজ সন্ধ্যার পর অনুসরণ করেছিলাম, যখন আপনি ন্যায়রত্ন লেনের বাসা থেকে বের হয়ে ট্যাক্সিতে গিয়ে চাপবেন। কিরিটির শেষ কথায় সুরমা উপর দিকে মুখ তুলে তাকালেন। হ্যাঁ, আপনি মুখ বুজে থাকলেও অবশ্যম্ভাবীকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না সুরমা দেবী। আমরা জাল যে মুহূর্তে গুটিয়ে আনবো, সেই মুহূর্তেই আপনাদের দলের অন্যান্য সকলের সঙ্গে আপনাকেও তাদের মাঝখানে এসে দাঁড়াতে হবে। কিন্তু আমি তা চাই না। আপনি যদি স্বেচ্ছায় সব স্বীকার করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, সকলের মধ্যে টেনে এনে আপনাকে দাঁড়াবার লজ্জা ও অপমান হতে নিষ্কৃতি দেব। কারণ আমি বুঝতে পেরেছি এই বিশ্রী ব্যাপারের মধ্যে যতটুকু আপনি আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় হোক জড়িত হয়ে পড়েছেন, সেটা হয়তো আপনাকে এক প্রকার বাধ্য হয়েই হতে হয়েছে। আরো একটা কথা আপনার জানা দরকার, আমির আলী এভিনিউর বাড়িতে আজ কিছুক্ষণ পূর্বে রজতবাবুর হত্যার ব্যাপারটাও আমরা সচক্ষে দেখেছি। দ্বিতীয়বার চমকে সুরমা কিরিটির মুখের দিকে তাকালেন। কয়েকটি মুহূর্ত অতঃপর স্তব্ধতার মধ্যে দিয়েই কেটে গেল। কিরিটি সুরমা দেবীর মুখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছিল সোজাসুজি আক্রমণকে প্রতিরোধ করার আর তার ক্ষমতা নেই। কোনো নারী ওই অবস্থায় নিজেকে আর ঠিক রাখতে পারে না। নিঃশব্দে মুখ তুলে তাকালেন সুরমা দেবী কিরিটির মুখের দিকে। আবার দুজনের চোখের দৃষ্টি পরস্পরের সঙ্গে মিলিত হলো। কিরিটির চোখে চোখ রেখেই প্রশ্ন করল, তাহলে কি ঠিক করলেন সুরমা দেবী? সুরমা দেবী নিশ্চুপ। বুঝতেই পারছেন, আর চুপ করে থেকে কোনো লাভ হবে না। বাস থেকে কেবল পুলিশের টানা হেঁচড়াতে কেলেঙ্কারি বলবে। কি বলবো বলুন? আপনার যা বলবার আছে। আমার? হ্যাঁ। হ্যাঁ, বলবো। তবে বলুন। আপনারা তো আমার পরিচয় জানতেই পেরেছেন, তাই পরিচয় দিয়ে মিথ্যা সময় আমি নষ্ট করতে চাই না। সব বলছি। 15 বছর বয়সে আমার বিবাহ হয় এবং বিবাহের ঠিক 10 দিন পরেই দুর্ভাগ্য আমার, সর্পাঘাতে আমার স্বামীর মৃত্যু হয় তার কর্মস্থল ময়ূরভঞ্জে। তিনি ছিলেন ফরেস্ট অফিসার। আমার স্বামীর একটি ছোট জ্যাঠতুতো ভাই ছিল, সত্যেন। সত্যেন মাঝে মধ্যে আসতো আমাদের বাড়িতে। স্বামীকে চেনবার আগেই তাকে ভাগ্যদোষে হারিয়েছিলাম। আমার তখন বড়া যৌবন। সেই সময় সত্যেন এসে আমার সামনে দাঁড়ালো। শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার বৃদ্ধ শাশুড়ি ছাড়া আর কেউ ছিল না, তাই বিধবা হবার পরেও মাঝে মধ্যে সেখানে আমায় যেতে হতো এবং গিয়ে 2-4 মাস সেখানে থাকতাম। ক্রমে সত্যেনের সঙ্গে হলো ঘনিষ্ঠতা। সত্যেনের সঙ্গে আমার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় যা হবার তাই হলো। আমি যখন নিজে বুঝতে পারলাম আমার সর্বনাশের কথা, ব্যাকুল হয়ে উঠলাম। লজ্জা শরমে মাথা খেয়ে তখনই সত্যেনকে একদিন ডেকে সব কথা খুলে বলতে এক প্রকার বাধ্যই হলাম। সত্যেন লোকটা ছিল আসলে একটা শয়তান। সে বললে, আরে এই নিয়ে ভয়টা কি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।
ব্যবস্থা? কিসের ব্যবস্থা? কিসের আবার? গোলমাল যা হয়েছে সব ঠিক হয়ে যাবে, তুমি কিছু ভেবো না। তার জন্য আবার ভয়টা কি? বললাম তো, সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি সত্যেনের কথায় রাজি হই না। ইতস্তত করে বলি, একটা কাজ করলে হয় না? কাজ? কি কাজ? আমি রাজি আছি, বিয়েটা হয়ে যাক। বিয়ে? হ্যাঁ। কেন? তুমি কি খেপেছো? হ্যাঁ, বিয়ে করব তোমাকে? তার মানে? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এতদিন তো তুমি পাগল না খ্যাপা? হ্যাঁ, শোনো সুরমা, ওসব বাজে চিন্তা ছেড়ে দাও। তোমার জন্য আমি যা ব্যবস্থা করেছি তোমায় সেই ব্যবস্থাই মেনে নিতে হবে, বুঝেছো? ঠিক আছে, তোমায় কিচ্ছু ভাবতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। পরের দিনই আমি চন্দননগরে দাদাদের ওখানে চলে এলাম। মা ও অরবিন্দ সমস্ত ব্যাপারটাই জানতে পারলো, কেবল জানতে পারলো না আসল ব্যক্তিটিকে। আমি কিছুতেই প্রকাশ করলাম না। আমরা সবাই কাশি চলে গেলাম। সেখানে একদিন কবিরাজ চন্দ্রকান্তের সঙ্গে আলাপ হয় আমাদের। চন্দ্রকান্তকে দিয়ে কাটা তোলবার ব্যবস্থা করা হলো, কিন্তু চন্দ্রকান্ত সেই দিকে গেল না। বহুদিন ধরে মুক্তবর্ষ নাম নিয়ে কাশিতে কোকেনের ব্যবসা করছিল সে। পুলিশের তৎপরতা বেড়ে যায় সেই সময়। চন্দ্রকান্ত তখন কাশির পাত্তারি গুটি অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার সংসারে তার আগের একটি ছেলে একটি মেয়েও ছিল। চন্দ্রকান্ত আমাকে বিয়ের প্রস্তাব করে। সে আমাকে বুঝিয়েছিল ভ্রূণ হত্যা করে মহাপাপের ভাগীদার হওয়া ঠিক নয়। আমি প্রথমে সেই প্রস্তাবে খুবই বিহ্বল হয়ে পড়ি। চন্দ্রকান্ত সত্যি নাকি আমাকে বিয়ে করার কথা ভেবেছে? আমি সেই সম্মান সত্যিই পাবো? অনেক ভাবলাম, তারপর একসময় রাজি হয়ে গেলাম তার প্রস্তাবে। এক রাতে চন্দ্রকান্তর সাথে পালিয়ে গেলাম, পালিয়ে চলে এলাম এই কলকাতায়। কিন্তু আমার ভাগ্য খারাপ, যে আশা নিয়ে আমি ঘর ছাড়লাম সেই আশাই আমার পূরণ হলো না। আমার সন্তান হবার সাথে সাথে ওই চন্দ্রকান্ত তাকে যে কোথায় সরিয়ে দিল আমি জানতেও পারলাম না। না, আমার বিয়ে হলো না, আমার সন্তান আমার কাছে থাকলো না, কিন্তু আমি বন্দিনী হয়ে রয়ে গেলাম। আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দেবে এই আশায় আমাকে দিয়ে ব্যবসা চালাতে লাগলো চন্দ্রকান্ত। আমি টোপ ফেলে বড় বড় রুই কাতলা ধরতে লাগলাম। প্রথম প্রথম আপত্তি করলেও চন্দ্রকান্ত আমাকে ভয় দেখিয়েছিল যে তার কথা মতো না চললে সে আমার ছেলেকে হত্যা করবে। সেই ভয়ে আমি সর্বদা সিটিয়ে থাকতাম কিরিটিবাবু। আর আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে সে যত কুৎসিত অন্যায় জঘন্য কাজ আমাকে দিয়ে করিয়ে নিত। শেষটায় এই চোরাই ব্যাপারে এলো একদিন সত্যেন। সত্যেন? হ্যাঁ, রজতবাবুর আসল নাম সত্যেন। ঘোমটা আলে সে আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি তাকে চিনেছিলাম। আর এই সত্যেনের সাহায্যে এই চন্দ্রকান্ত, যাকে আপনারা শশীশেখর বলে জানেন, তার অন্য এক অংশীদার অন্নপূর্ণা রেস্তোরাঁর মালিক ভূপতি চাটুর্যের সাহায্যে অতর্কিতে একটা কালো ফিতের সাহায্যে পেছন থেকে ফাঁস লাগিয়ে চোরাই কারবারের ব্যাপারটা যার কাছে এতটুকু জানাজানি হয়ে যেত বা আমার উপরে যারই লোভ পড়তো তাকে হত্যা করত। এমনি করেই দিনের পর দিন চলছিল নারকীয় কাণ্ড। এমন সময় একদিন আমার দুর্ভাগ্য ছোড়দাও এর মধ্যে এসে পড়লেন ঘটনাচক্রে। লজ্জায় মুখ ঢাকলেন সুরমা, তারপর আবার বলতে লাগলেন। এদিকে শয়তান সত্যেন তখন চন্দ্রকান্তের মেয়ে অমলাকে ভুলিয়েছে। সত্যেনের মিষ্টি কথায় অমলা ভুললেও আমি তো জানি তার মানে। সত্যেনের আসল আর সত্যিকারের পরিচয় আমি সতর্ক করে দিলাম চন্দ্রকান্তকে। চন্দ্রকান্ত আমার মুখে সব কথা শুনে কি জানি কিভাবে রজতকে গালাগালি দিয়ে তাড়িয়ে দিল। তারপরে আমার হতভাগ্য ছোড়দাকে এক রাত্রে রেস্তোরাঁর মধ্যে সেই ফিতের সাহায্যে ফাঁস দিয়ে হত্যা করলো এবং রজতকে শেষ করবার মতলব করলো। এদিকে ছোদ্দার মৃত্যুতে আমি দিশাহারা হয়ে গেলাম। দাদাকে চিঠি দিয়ে জানালাম তার মৃত্যুর কথা। আমরা জানি সে চিঠির কথা। জানেন? হ্যাঁ, তারপর বলুন। রজতকে তাড়াবার পর সে আসবে না জানতাম, তাই আমি তাকে একটা চিঠি দিই চন্দ্রকান্তর পরামর্শ মতো, যে আমি নিজে টাকার বিনিময়ে ভুলিয়ে নিয়ে তাড়াতে অমলাকে তুলে দেবো। এই আশ্বাস দিয়ে পার্ক সার্কাসের গার্ডেনের রজতের সঙ্গে ঝগড়ার পর তাকে ডেকে পাঠাই। এদিকে রজতের দ্বারা অনিষ্ট হতে পারে এইভাবে চন্দ্রকান্ত ব্যস্ত হয়ে উঠেছিল তাকে তাড়াতাড়ি শেষ করে ফেলার জন্য। আর সেই সঙ্গে আমারও ছিল প্রতিহিংসা। আমার আজকের এই চরম দুর্গতির জন্য সেই তো দায়ী।
সেই তো আমাকে লোভে ফেলে এই চরম সর্বনাশের পথে একদা টেনে এনেছিল। তাই প্রতিজ্ঞা করলাম মনে মনে, যেতেই যদি হয় তাকে শেষ করে যাব। আর এইবারই সর্বপ্রথম আর শেষবার চন্দ্রকান্ত দুষ্কৃতিতে তাকে সাহায্য করতে সর্বন্তকরণে এগিয়ে গিয়েছিলাম। আমার কাজ শেষ হয়েছে। আপনি কিরিটিবাবু এখানে এনে আমাকে বলেছিলেন নিয়তি চালিত হয়েই নাকি আমি আপনাদের গাড়িতে এসে উঠেছি, কিন্তু তা নয়। মানে? বিকাশ প্রশ্ন করেন। ঠিক তাই, স্বেচ্ছায় আমি আপনাদের গাড়িতে উঠেছি। সত্যি বলছেন? হ্যাঁ, আপনারা যে ট্যাক্সি করে আমাদের অনুসরণ করছেন সেটা আমি আগেই টের পেয়েছিলাম। আজ রাত্রে রজতকে শেষ করে পুলিশের কাছে এসে সব বলে দেবো আগে থেকেই সেটা মনস্থির করে রেখেছিলাম আমি। কথাটা বলতে বলতে কিসের একটা পুড়িয়া হঠাৎ সুরমা হাতের মুঠো থেকে নিয়ে মুখের মধ্যে পুড়ে দিলেন চোখের পলকে। বাধা দেবেন না কিরিটিবাবু, আমাকে যেতে দিন। সত্যি কলম কিনি আমি। আর কথা বলতে পারলেন না সুরমা দেবী। শেষের কথাগুলো জড়িয়ে তার অস্পষ্ট হয়ে গেল। সুরমার মৃতদেহ ওইখানেই পড়ে রইল। ওরা থানা থেকে বের হয়ে গেল। থানা থেকে একজন এএসআই ও জনাতিনের কনস্টেবলকে অন্নপূর্ণা রেস্তোরাঁয় ভূপতি চরণকে গ্রেপ্তার করতে পাঠিয়ে দিয়ে কিরিটি ও বিকাশ নিজেরা সোজা চলে গেল ন্যায়রত্ন লেনের বাসার দিকে। রাত প্রায় 2:30 নাগাদ বিকাশ ও কিরিটি সাধারণ বেশেই এসে বিশকরত্নের সদর দরজায় ধাক্কা দিল। চোখ মুছতে মুছতে দ্বিজপদ এসে দরজা খুলে দিল। উফ, আবার এত রাতে কে? কবিরাজ মশাই আছেন? হ্যাঁ, উপরে ঘুমোচ্ছেন। যাও, তাকে ডেকে নিয়ে এসো গে। বলো এক ভদ্রলোক বিশেষ জরুরি কাজে তার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরেই খড়মের খটখট শব্দ শোনা গেল। খালি গায়ে কবিরাজ ভিষকরত্ন ঘরের মধ্যে এসে ঢুকলেন। ব্যাপার কি মশাই? আপনার ডিসপেন্সারি সার্চ করব। ওয়ারেন্ট আছে, আমি থানা থেকে আসছি। কবিরাজ মশাই তখন ফ্যাল ফ্যাল করে কিরিটির মুখের দিকে তাকাচ্ছেন এবং বিকাশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে কিরিটিকে সম্বোধন করে বললেন, আমাদের রায় মশাই না? আগে হ্যাঁ, চিনতে পেরেছেন দেখছি তাহলে। হ্যাঁ, কিন্তু এসবের মানে কি? ওর মুখেই তো শুনলেন। কিন্তু কেন? তাই তো জিজ্ঞেস করছি। সে কথাটা ওকেই জিজ্ঞাসা করুন না। জিজ্ঞাসা আর করতে হলো না। বিকাশবাবুই স্বতঃপ্রবৃত্ত হয়ে জবাব দিলেন, মুক্তাভস্য বলে যে মূল্যবান বস্তুটি এখানে আপনার বিক্রি হয়, শুনলাম সেটার অন্য একটা পরিচয়ও আছে। অর্থাৎ আবগারিতে নিষিদ্ধ মাদক পদার্থের লিস্ট অনুযায়ী যাকে বলা হয় কোকেন। কোকেন? আমার এখানে? হ্যাঁ, কোকেন। কোথায় হে দ্বিজপদ? মুক্তাভস্যর যে প্যাকেটগুলো তোমাদের এখান থেকে চালান যায় সর্বত্র, সেগুলো বের করো তো বাবা। মশাই কি রাত্রে ঘুম ভাঙিয়ে ডেকে এনে আমার সঙ্গে রসিকতা শুরু করলেন? অনেক রসিকতাই এই কবছর ধরে করেছেন কবিরাজ মশাই আমাদের সঙ্গে আপনি। এবারে আমরা একটু আধটু যদি করি। জানেন, এই ধরনের অত্যাচার আমি নীরবে সহ্য করব না। হিসাবে একটু ভুল করেছেন শশীশেখর বাবু। সুরমা দেবী ইতিপূর্বেই সব আমাদের কাছে ফাঁস করে দিয়েছেন এবং তিনি এখনো থানাতেই বসে আছেন। মানে কি বলছেন যাতা? কবিরাজ মশাই, মহাভারত খানা আপনার নিশ্চয়ই পড়া ছিল, তবে এই ভুল করলেন কেন? শকুনির হাড়ের পাশা অমোঘ ছিল সত্য, কিন্তু সেই পাশাই কি শেষ পর্যন্ত শকুনির মৃত্যুর কারণ হয়নি? পাশার সাহায্যে যে কুরুক্ষেত্র রচিত হয়েছিল, সেই কুরুক্ষেত্রেই শকুনিকেও শেষ নিঃশ্বাস নিতে হয়নি। আপনার সেই হাড়ের পাশা সুরমা দেবী সব স্বীকার করেছেন। অমোঘ সে হাড়ের পাশার দান যখন একবার পড়েছে, আর তো তা ফিরবে না। অনেক দিন ধরে জোর খেলায় জিতে আসছিলেন, কিন্তু এবার আপনার হারবার পালা কবিরাজ মশাই।
কিরিটির কথায় মুহূর্তে শশীশেখরের মুখের সমস্ত রক্ত কেউ যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিল। নির্বিকার স্থানুর মতো শশীশেখর দাঁড়িয়ে রইলেন। তাছাড়া 5টা মার্ডার। মার্ডার? কথাটা উচ্চারণ করে চমকে তাকালেন বিকাশ ও কিরিটির মুখের দিকে। হ্যাঁ, এ পাড়ার সবকটি মার্ডারের মূলেই আপনারই সেই মুক্তাবর্ষ। লোভে পাপ, পাপে মৃত্যু। যারা প্রাণ দিয়েছে তারাও এই মুক্তাবর্ষেরই চোরা কারবারের অংশীদার ছিল। তাছাড়া আইন নিশ্চয়ই জানেন, মার্ডার ও অ্যাবেটমেন্ট অফ মার্ডার দুটোরই শাস্তি পেনাল করে একই ধারায়। চলুন, থানায় সব বুঝিয়ে দেব। শেষ হলো কিরিটির কাহিনী হাড়ের পাশার শেষ ভাগ। রচনা নিহার রঞ্জন গুপ্ত। গল্প পাঠে ও সূত্রধার আমি সায়ক। কিরিটির ভূমিকায় সায়ন, বিকাশের ভূমিকায় নীলাঞ্জন, কবিরাজের ভূমিকায় বিস্ময়ন, রজতের চরিত্রে দেবশঙ্কর, সত্যশরণ এবং অবিনাশের চরিত্রে মনোজিৎ, চায়ের দোকানের তৃতীয় যুবক ফটিকের চরিত্রে তমাল, সুরমার চরিত্রে মুনমুন, বিনোদার চরিত্রে মেকলা এবং বংশীবদনের চরিত্রে দীপ্তদীপ। গল্পের পোস্টার ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টস করেছে ভঞ্জস আর্ট। গল্পের সম্পাদনা ও পরিচালনায় ছিলাম আমি সায়ক। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং হাইপ করে দেবেন। আর আমাদের আর্থিক সাহায্য করতে চাইলে মেম্বারশিপ নিতে পারেন এবং সুপার থ্যাঙ্কসও দিতে পারেন। তাহলে আজ আসি, দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।